এটা গতকাল রাতের ভিডিও। আমি বাইরে গেছি হাঁটতে, প্লাস মানে ওষুধ টষুধ কিনতে, যাই হোক সন্ধ্যার পরে আজ ইউজুয়াল যেরকম বের হই, তখন আমি মানে ফোন করে এসা বলতেছে আমরা তোমার বাসায়, মানে আম্মাকে ইসলামিয়া হসপিটালে দেখাতে আসতে, তা আম্মা বলছে যে আমি একটু আশাকে দেখা যাব। আসলে মারা যা হয় এই তেসা আবার নিয়ে আসতে, তো সবাই মিলে গল্প গুজব করে আবার চলেও গেল রাতেই। থাকতে বললাম, তো বললো যে না থাকবো না, ওষুধ আছে ডাক্তার দেখাইতে হবে। এই তা আম্মা হঠাৎ করে আসছিল, এসার মানে নিয়ে আসছিল জোর করে। সময়টা খুব ভালো কাটছে, ছেলেরা খুব খুশি হয়েছে, বিশেষ করে মিশন তো একদম সারপ্রাইজ হয়ে গেছে নানিকে পেয়ে। এই যে সবাইকে এখন বিদায় দিচ্ছে, দরজায় দাঁড়ায় অনেকক্ষণ গল্প গুজব করা হয়েছে, মনে হয় ঘন্টাখানেক। আম্মা ছিল, খুব ভাল লাগছে। কিন্তু আম্মা যাওয়ার সময় তো ছেলেদের মন খারাপ হয়ে যায়, আজ উজ্জ্বল ওরা কিছুতেই বুঝতে চায় না। আম্মা এখন আবার ডাক্তার দেখাবে, তারপর ওষুধ নিয়ে বাসায় যাবে, রাতে আবার তার ইনসুলিন আছে, ইচ্ছা করলেই তো আর থাকা যায় না। এই ছেলেরা সেটা যতই বড় হোক বুঝতে চায় না, মন খারাপ করে। তো সেটাই আম্মা বুঝায় বলতেছে যে নানি শুধু তোমাদের একটু দেখতে আসছিলাম। এই আম্মু একটু বেশি দিন হয়ে গেলেই না মানে আর ভালো লাগে না। তো এই যে সবাইকে বিদায় দিয়ে দিলাম, আমিও ছটফট করে দ্রুত বাসায় চলে আসছি আম্মা আসছে এটা শুনে। আসসালামু আলাইকুম, আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে প্রায় 11:15। ঘুম থেকে উঠতে দেরি করে, মনে হয় 11টার দিকে উঠতে। বাচ্চাদের স্কুল নাই তো, স্কুল ছুটি, অধরা আসতেও দেরি করছে, এর জন্য আজকে আসতেও দেরি হয়ে গেছে। এই ওয়াশিং মেশিনে কাপড় অলরেডি দিয়ে দিছি, আরও মনে হয় 21 মিনিট লাগবে। আজকে বিছানা চাদর ছিল, যে বিছানা চাদরটা তুলে ফেলছি, চেঞ্জ করতে হবে। ঘরের নাটুকিটাকে অনেক কাজ জমা হয়ে আসছে, কিন্তু কোনো কাজ করতে ইচ্ছা করতেছে না কেন যেন। 2 দিন হলো প্রচুর অলসতা কাজ করতেছে। আমার এরকম সাধারণত হয় না, কিন্তু এবার দেখি যে মানে আকাশ মেঘলার সাথে সাথে আমার মন শরীর দুটাই মেঘলা হয়ে গেছে। কিচ্ছু মনে হচ্ছে যে শরীর মনে হয় নাড়াতে পারতেছি না, কেমন যেন অলসতা কাজ করতেছে, ভাল লাগতেছে, একটু ভাল লাগতেছে না। আরে যে বারান্দাটায় আসলাম, কোরবানিদের আগে তো আকাশ মেঘ মেঘ থাকবেই, এটা তো একদম মনে হয় কমন ব্যাপার আমাদের ছোটোবেলা থেকেই। আজকেও তার ব্যতিক্রম না, আকাশটা বেশ মেঘ, মানে রোদের কোনো কারবার নাই, তবে হালকা বাতাস আছে, গরমও আছে। তো এই হলো অবস্থা। অধরা আসছিল, জাস্ট রান্না করে দিয়ে চলে গেছে। আমি উঠে খালি দেখলাম যে কিনা মানে আমি উঠতেও বের হয়ে গেছে এরকম। ওরও আজকে জরুরি কাজ আছে, মাদ্রাসায় বললো যা পা একটু তাড়াতাড়ি যেতে হবে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে যা। তো আজকে রান্না করতে হলো, এখানে দেখি ডিমের তরকারি রান্না করছে, এখানে হলো ঢেঁড়স ভাজি করছে, আর এখানে করছে হলো ভাতও হয়ে গেছে। আর কালকে চিকেন রান্না করা ছিল, চিকেন আছে, ওটা আলু রান্না করছে। আর হলো গরুর গোস ফ্রিজে আছে। তো আমি তো আমার বাসায় চলে যাব, তো বললাম যে না তেমন কিছু করিস না, যেগুলো আছে সেগুলো না হয় শেষ করে ফেলি। আজকে তো বৃহস্পতিবার, কালকে যাব না, শনিবার রবিবারে যাব ইনশাল্লাহ। এই ও আবার কালকে ছুটি কাটাবে বললো, তো বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে না হয় যা। তো এই হলো অবস্থা। এখন এই ঘরটা আগে গোছায় নেই, কারণ হঠাৎ করে আবার কে কোন দিক দিয়ে চলে আসে বলা যায় না। ড্রয়িং রুম গোছানো না থাকলে তো গেস্ট আরও তাড়াতাড়ি চলে আসবে। এই আর মাহিনের রুমে মাহিন এখন আটকায় পড়তেছে, সে 1 ঘন্টার নিচে বের হবে না। এই মাহিন, আব্বু আম্মু একটু তোমার রুমটা গোছায় দেবো, আব্বু চাদর চেঞ্জ করতে হবে, ওঠো। তো এই হলো সমাচার। আম্মু চাদরটা চেঞ্জ করবো বাপি। হ্যাঁ আচ্ছা, তুমি তাড়াতাড়ি ভাইয়ার রুমে আসো, না হলে ডাইনিংয়ে আসো, আমি জাস্ট চাদরটা চেঞ্জ করে দিই। এই হলো পরিস্থিতি। আম্মা ফোন দিয়েছিল, কিন্তু ওদের বাসায়ও গরম টরম, আর কোথাও গেলে না আমার গরম কেমন যেন বেশি লাগে। কারণ দেখা যায় বাসায় এক উজ্জ্বল থাকি, কোথাও গেলে তো দেখা যায় যে রেডি হয়ে থাকতে হয় একটু। আমার বাসায় আশেপাশে সবাই চেনে, এ দেখা করতে আসে, সে দেখা করতে আসে। তা বললাম যে আম্মা এখন আর না, আমি একদম শনিবারে না হয় রবিবারে চলে আসবো। না আমি ভাবছি ঈদ মনে হয় রবিবারে, কিন্তু কালকে থেকে শুনলাম যে না ঈদ হলো সোমবারে। তো এই হলো সমাচার। প্রচুর গরমে যে ফ্যান দিয়ে কথা বললে শব্দ হয়, আর ফ্যান বন্ধ করে কথা বললে যে ঘেমে মনে হয় যে একদম ভিজে যাচ্ছি, এই হলো অবস্থা। তো আস্তে আস্তে না হয় কাজগুলো শুরু করে দিই, কারণ 12টা বাজে, অলরেডি 2টা বেজে যাবে শেষ করতে করতে। 4টা রুম নিখুঁতভাবে গোছাতে অনেকটা সময় লাগে, এই হলো অবস্থা। তো এই যে আমি ঝাড়াঝাড়ি শুরু করে দিলাম, আর বসে থেকে লাভ নাই, যত দেরি করব ততই দেরি হয়ে যাবে। এই বাসা চকচকা ঝকঝকা রাখাটা অনেক কষ্ট। আমি এই কথাটা সব ভিডিওতে সবসময় বলি যে এটা আসলে সহজ কাজ না, অনেক কঠিন কাজ। এরকম 1 দিন 2 দিন না হাত দিলেই দেখা যায় যে একদম হয়ে যায় এরকম। আর বাসা মানে সেদিন একটা ভাবি আমার সাথে গল্প করতেছিল যে যে কাজটা 15 দিন পর পর করা হয়, সেটা যদি 7 দিন
তো যেটা বলতেছিলাম, দেখা যায় যে অমনি যদি মানে হাত না দেওয়া যায় 7-8 দিন, দেখা যায় যে আরও বেশি ময়লা হয়ে যায়। এরকম দেখা যায় যে খুব দ্রুত পরিষ্কার করলে জিনিসটা পরিষ্কার থাকে বেশি। আমি অনেক বাসায় যেয়ে দেখছি যে অনেক নতুন বাসা কিন্তু খুব মানে সুন্দরভাবে মেনটেন করে না, দেখে একদম দেখা যায় যে অনেক বয়স হয়ে গেছে বাসার এরকম। তো যাই হোক, না করলেও হয় না। আর যারা আসলে করে অভ্যাস তারা কিছুতেই না করে থাকতে পারবে না। যেমন আমার বাসায় ঝুল কিন্তু অসম্ভব, কোথাও একটু মাকড়সার ঝুল বাঁধবে এটা তো হতেই পারে না, কিন্তু তারপরেও আমি প্রত্যেকটা কোনায় কোনায় সাধারণত যখনই চাদর পাল্টায় দিই সেদিনই আমি একদম মানে ঝাড়ু দিয়ে করে দিই, যাতে ঝুল পড়ার কোনো সম্ভাবনাই না থাকে। এই হলো বাসা পরিষ্কারের মানে কি বলবো অভিযান। আর এই শোপিস যত রাখা যাবে তত ঝামেলা, এই শোপিসের ভিতর দিয়ে ভেতর দিয়েও মানে হয়ে যায়। তবে আমার এখানকার শোপিসগুলো একটু চেঞ্জ করতে হবে, একঘেয়েমি হয়ে গেছে অনেক দিন, প্রায় 1-1.5 বছর। কিন্তু ওই যে বলছিলাম যে বাইরে যেতে পারতেছি না, যাওয়া হচ্ছে না, এই কারণে অনেক কিছুই পারচেস করা হচ্ছে না। তো আমি সব কোনায় কোনায় একদম হাত দিয়ে সব মুছে দিচ্ছি। আর কেমন যেন বললাম যে আজকে জং ধরার মতো মানে ঠেকে ঠেকে একদম মানে কাজগুলো করতেছে, খুব একটা ভাল লাগতেছে তা না, তারপরে তো করতে হবে, কারণ এগুলো যদি আমি না করি আমার আরও খারাপ লাগবে। যত বেলা গড়াবে তত মনে হবে যে না এটা করি নাই সেটা করি নাই এরকম। আর এখন একদম ট্রেন্ড চলতেছে সোফার কাভার পরানো, কিন্তু আমার কাছে সোফার কাভার পরায় রাখলে কেমন যেন বোরকা পরানোর মতো মনে হয়, ওইটাও তো আবার ময়লা হবে, সেই একই জ্বালা। এই জন্য আমার কাছে ওই কভারটা আবার মানে সোফার পছন্দ না আসলে। সেখান থেকে চলে আসলাম এই বড় ছেলের রুমটাতে। এই রুমটাতে চাদরটা ভাবতেছি চেঞ্জ করব, কিন্তু একদমই মানে চাদরে যেটা মার থাকে সেটাও মনে হয় নষ্ট হয়নি। তো ভাবলাম যে না, যেহেতু আছে তাহলে না হয় চেঞ্জ না করি, কারণ আজকে অলরেডি ড্রয়িং রুমের চাদর, আমার রুমের চাদর, মাহিনের রুমের চাদর, অনেক চাদর করতে হবে এরকম। তো এই যে রুমটাও গোছায় ফেললাম, চাদর এটাই রাখলাম, কারণ একদম ময়লা তো হয়ই না, একদম মারই এখনও মানে যায় নাই চাদর থেকে। এই রুমটাও একদম ক্লিন করে ফেললাম, ঝেড়ে ফ্যান মুছে একদম একাকার। আর এই যে বাইরের পরিবেশটা কিন্তু এরকম। আমার কাছে মনে হয় যে এই চাদরটা এই রুমে মানাইছে, এই চাদরটা আর আমার রুমে আমি পারবো না, এর চাদরটা এই রুমেই থাকবে। এই তো এখন বাজে 3টা, এইমাত্র আমার কাজ সব শেষ হলো, ঘর গোছানোর কাজ, জাস্ট 3টা বিছানা চাদর চেঞ্জ করে দিছি, রান্নাঘরে একদম ছেলেরা খেয়ে উঠছে। আমার বাসায় আবার কি থালা বাসন খুব বেশি মানে ব্যবহার হয়, অনেকে আছে না যে 1-2টা থালা বাসন ব্যবহার করে সুন্দর কাজ করে করতে মানে ফেলতে পারে। এই যে এইমাত্র এইটা ধুলাম, আবার এর আগেই এই এক ঝাঁকা মানে আগলা করে ফেললাম। এই হলো আমার বাসার পরিস্থিতি, মানে থালা বাসন থাকবে, একজন খেয়ে উঠবে 5টা করে বাসন মনে হয় জেলোমেলো হবে। তো যাই হোক, রান্নাঘরটা গোছায় নিছি। এই যেটা একটু খুলে রাখলে না সুবিধা হয়, ভিতরে যে ব্যবসায়ীটা থাকে ওটা বের হয়ে যায়। তো যাই হোক, রান্নাঘরটা অন্ধকার লাগে, মোটামুটি গোছানো শেষ হয়ে গেছে এখন। কিন্তু আমার মনে হচ্ছে যে ঘর মোছা খালা, রুটি বানানো খালা সহজে আসবে না, মনে হয় 5টা বাজাবে, কারণ সে কালকে একটু দেরি হবে বলছিল। আর এই যে মিশুনকে জানিস আব্বু, এই যে আমার বড় ছেলে খাবার খাওয়ার পরে যে চা খাচ্ছে। আমার বড় ছেলে নিরিবিলি মানুষ, নিরিবিলি থাকতে পছন্দ করে। আর ছোট ছেলে দরজা লাগাই দিছে, মনে হয় পড়তে বসে, 3টা বাজে তো, প্রায় 1টা থেকে 3টা পর্যন্ত ফ্রি ছিল। এই মোটামুটি সব কাজ গোছানো শেষ। এই রুমেরও চাদরটা চেঞ্জ করে দিছি আজকে বেগুনি চাদর পেরে দিছি। আর আকাশটা কেমন যেন অন্ধকার মনে হচ্ছে। এই হলো পরিস্থিতি। এখন যাবো হলো বেসিনটা ধুবো, আর তারপরেও কাজ আছে, মনে হয় 4টা বেজে যাবে, ওয়াশরুমগুলো ধুতে হবে, বেসিনটা ধুতে হবে, তারপরে যদি ঘর মোছা খালা দেরি করে আবার ঘরটাও মুছতে হবে, কারণ ঘর মোছা ছাড়া তো থাকতেই পারবো না। জাস্ট ব্রেক নিয়ে নামাজটা পড়ে নিছি যে না দেরি হয়ে যাচ্ছে এরকম। 3টা একদম মানে অলরেডি বেজে গেছে। ওই যে সকালবেলা উঠতে দেরি করছি, ওই সকালবেলা উঠতে দেরি করলে কাজ পিছায়া যায়, এটা হলো সবচেয়ে বড় প্রবলেম। এই বৃষ্টি আসা ভাব, বা মানে আসবে কি আসবে না মনে হয় ডিসিশন নিতে পারতেছে না, বাতাস আছে না, আসার সম্ভাবনাটাও বেশি এরকম। জাস্ট দেখা যাক, আমি না হয় আস্তে ধীরে বেসিনটা ধুয়ে ঘরটা মুছে নিই, কারণ খালা আসতে মনে হচ্ছে দেরি হবে আজকে। তো এখন এই পর্যন্তই, আবার দেখা হবে বিকালে ইনশাল্লাহ। এই যে প্রার্থনা চলে আসছে আমার বাসায়, আর এই যে বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি, মানে দুপুরের পর আর ফোন ধরা হয় নাই, পরে মানে ঘুম থেকে উঠে দেখি যে প্রার্থনা চলে আসছে। তো ওদের সব ভাই বোনকে একটু চা বানায় দেই। আর এই যে বাইরে বৃষ্টি, রান্নাঘরে কিন্তু অলরেডি একদম অ্যাডজাস্ট ফ্যানের দিয়ে পানি আসতেছে। আর আমার বাসায় সাধারণত দেখা যায় যে বৃষ্টির এইদিকে আসে বেশি। তো যে ফ্রেঞ্চ ফ্রাইটা ওকে আমি ইফতারের সময় ভেজে দিব, এখন আর না, এখন কেন যেন আমার ভালো লাগতেছে না, মাথাটা ভার লাগতেছে এরকম। তো চার কালারটা সুন্দর আসছে, তো ভাবলাম যে না চাটা না হয় দিয়ে দিই। আসরের নামাজের আজান হয়ে গেছে অলরেডি, নামাজও পড়ে ফেলছি।
তো ভাবলাম যে না, চাটা একদম বানায় রাখলে আমার জন্য সুবিধা হবে, সেটা ইফতারের পর আর কষ্ট করতে হবে না। এই আর এত বৃষ্টি হচ্ছে বাইরে, আল্লাহ জানে কি অবস্থা হয়। ঈদের আগে আগে আর যারা গরু নিয়ে আসছে তাদের তো অনেক কষ্ট হয়ে যাবে। এরকম আমাদের আয়েরবাগে গরুর হাটের মতোই গরু বসে, অনেক গরু চলে আসে এদিকে। এই যে প্রার্থনা চা নিয়ে যাচ্ছে তাদের জন্য। এই পাকনা বুড়ি, সে এখন বেশ কাজ করতে শিখছে। আর এই যে চার ট্রেটা নিতে পারছে দেখে সে একদম খুশিতে বাক খালামণিকে কাজ করে দিছে। এটা সে অনেক হ্যাপি। আমাকে বলতেছে, দেখো তুমি তো চিন্তা করছিলে যে আমি পারবোই না। এই ও খুব মানে আমার কাছে থাকতে, আমার হাতের কাছে থাকতে পছন্দ করে সব সময়। এই বাসায় কিন্তু ভীষণ মাহিন খুব একটা খেলে না, ওরা বড় হয়ে গেছে। তারপরে ও এসে দেখা যায় আমার সাথে একটু গল্প করে, আবার যেখানে একা একা বসে কার্টুন দেখে, কোনো বিরক্ত করে না। আসলে মেয়ে বাচ্চারা এরকমই মনে হয়। এই যে সন্ধ্যার পরে মানে বেশ খানিকটা পরে আমরা সাজুগুজু করে হাজির হয়ে গেছি। এশা, প্রার্থনা, আজকে আমার 100 ব্লগ, এই কারণে এশা, প্রার্থনা, মিশনের 2টা ফ্রেন্ড আসছে আমাকে উইশ করার জন্য। আর সাথে আছে এই যে নান, গ্রিল আর কেক। এই সুন্দর কেকটা নিয়ে আসছে এশা, যে আপু তোমার 100 ব্লগ হচ্ছে, এই কারণে এই যে এই সুন্দর কেকটা নিয়ে আসছে এশা আর প্রার্থনা। এই হলো সন্ধ্যার পরে সমাচার। এই হঠাৎ করে মানে কেমন ভালো লাগতেছিল না ইফতার করার পরে দেখি যে এসা ফোন দিয়ে বলতেছে, আপু রেডি হও, আমরা চলে আসতেছি। যে এসা সব টেবিল রেডি করে ফেলতেছে। প্রার্থনা হাই বলো, এসা একটু তাকাও, হাই বলো। এই যে এসা আছে এখানে, আর এখানে আছে আমার খালামণি। আর মাহিনের ম্যাম আসছিল, ম্যাম চলে গেল, এই কারণে মাহিন রেডি হচ্ছে। আরও আছে হলো এই যে রুমে আছে হলো মিশন আর মিশনের 2 ফ্রেন্ড। আব্বু তোমরা হাই বলো। এই যে আমাকে না ভিডিওতে হাই বলো। নীরব আর নিলয় না? আচ্ছা, এটা হলো মিশনের 2 ফ্রেন্ড, ওরাও আসছে আমাকে উইশ করতে। মাহিন চলে আসো, আব্বু খালামণি রেডি করে ফেলছে, প্রায় রেডি হয়ে গেছে। এই আমরা এখন কেক কাটবো, সাথে তো সবাই আছে। ছোট বোন থাকলে কত সুবিধা, তাই না? আর ওরা যে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে এত সাপোর্ট করে তা বলার মতো না। কারণ ওদের সবার ধারণা ছিল যে আপু হলো উড়নচণ্ডী মানুষ, কিছু করতেছে কয়দিন পর দিবে ছেড়ে। মানে এশা, আমার সাহেব, আমার ছেলেরা কেউ বিলিভ করে নাই যে এটা আমি মানে অ্যাটলিস্ট 100 ব্লগ পর্যন্ত আনতে পারবো। কারণ 100 ব্লগ পর্যন্ত আনতে তো মিনিমাম 3 মাসের মতো সময় লেগে গেছে, 3 মাসের বেশি। ওরা কেউই এটা বিলিভ করতে পারে না। সবাই বলে যে আমরা ভাবছিলাম যে তুমি কয়দিন পরে ছেড়ে দিবা। এই হলো অবস্থা। তো যে এসা সব রেডি করতেছে। ও কিন্তু খুব অসুস্থ, ঠান্ডা লাগছে, রোজা ছিল, তারপরেও চলে আসছে। এই আমার তো মনেই ছিল না, সব মানে মিশন, মাহিন আর হলো এশা 3 জন যুক্তি করে, আর সাথে প্রার্থনা, তাই না খালামণি? 3 জন মিলে আজকে এই ইয়াটার আয়োজন করছে। থ্যাংক ইউ সবাইকে। 4 জন না? হ্যাঁ 4 জন। তো আমরা সবাই এখন কেক কাটবো, তাই না মা? ওরে আমার খালামণি। তো এই যে আমরা সবাই একসাথে কেক কাটতেছি। আছে আমার পাশে আমার ছোটো বোন এশা, আমার 2 ছেলে, আমার 2 ছেলের ক্লোজ ফ্রেন্ড নীরব এবং নিলয়। ওরাও কিন্তু আমার মিশনের মতো খুব শান্ত, দুজনে আমার বড় ছেলের খুব ক্লোজ ফ্রেন্ড। ওরা এসছে আজকে আমার আন্টিকে উইশ করতে। ওরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইবের জন্য, মানে ওরাও সাবস্ক্রাইব করছে এবং খুব মানে কি বলবো আন্তরিক আমার চ্যানেলটার ব্যাপারে। তো যাই হোক, ওরা ছোট মানুষ, ওরাও আমার পাশে আছে। তা জাস্ট ওদেরকে একটু আনন্দ দিলাম, আজকের দিনটা একটু সেলিব্রেট করলাম এই সবাই মিলে। কারণ সবাই কষ্ট করবে বা সবাই একটু আমার জন্য করবে, আমি সবার জন্য কিছু করব না, তা তো আর হয় না। এই তো এসা বললো যে না আপু আজকের দিনটা কিছু না কিছু করা দরকার, জাস্ট এশার কল্যাণেই সবাই একসাথে হওয়ার। এই ওরাও সময় করে চলে আসছে। এই তো অবস্থা। আর কি বলবো, ভালো লাগতেছে। বিশনের আব্বু পাশে থাকলে আরও ভালো লাগতো। সে কিন্তু প্রতিদিন রাতে মানে যত ব্যস্ততায় থাক না কেন বাসায় ফিরে সে কিন্তু আমি মানে ভিডিও আপলোড করছি কি না, কি অবস্থা, কি করছি, সাবস্ক্রাইব কতজন হলো, কি সমাচার, সব প্রতিদিন জিজ্ঞেস করে। এটা কিন্তু আমার কাজ করার আগ্রহটাকে আরও দ্বিগুণ বাড়ায় দেয়। এরকম আমাদের প্রোগ্রামে আছে নীরব, নিলয়, এশা, প্রার্থনা। ওরা কিন্তু আমার একদম প্রথম সাবস্ক্রাইবার ছিল হলো ওরা। এরকম আর আমাকে সবচেয়ে মানে অনুপ্রেরণা দিছে হলো প্রার্থনা। সবসময় বলছে খালামণি তুমি কিন্তু ছাইরো না, হ্যাঁ ধরে থাকো। এই তোরা আমাকে আসলে সহযোগিতা না করলে আমি 100 ব্লগ পর্যন্ত কখনোই আসতে পারতাম না। যে ওরা আমার বড় ছেলের ফ্রেন্ড 2 জন। নাও নাও মিশন। এই যে আমার মিশন, যেগুলো আমার এডিটর। মিশন পাশে না থাকলে আমি কিছুতেই মানে শেষ করতে পারতাম না। ভিডিও করতে পারতাম কিন্তু ভিডিও আর আপলোড করতে পারতাম না আমি, আমার বড় ছেলে যদি আমাকে সহযোগিতা না করতো। আর আমার মডেল হলো আমার এই যে মাহিন।
এই হলো আমার অবস্থা। ওদের ছাড়া আমার এই জার্নিটা কখনোই সম্ভব ছিল না। আর দেশের বাইরে থেকে যদি আমার সাহেব আমাকে অনুপ্রেরণা না দিত, সাহস না জোগাতো, এই। তবে আজকে আমি অনেক খুশি, আমার যতজনই সাবস্ক্রাইবার হোক না কেন, আর কি বলবো, যত ওয়াচ টাইম যতই হোক না কেন, সব কিছু মিলে আমি আলহামদুলিল্লাহ। এই তো আমরা এখন কেক কাটবো, কেক তো কেটে ফেলছি, এখন আমরা সবাই খাবো, সবাই মিলে মজা করব। ধীরে ধীরে দিন যত বাড়বে, আমার চ্যানেলের বয়স যত বাড়বে, তত তাড়াতাড়ি আমাদের আনন্দগুলো আরো বেশি হবে, তাই না নীরব? বলো, তোমরা কিছু বলো। আন্টির যখন 200 ব্লক হবে যেদিন, সেদিন আমরা বাইরে রেস্টুরেন্টে আমরা সেলিব্রেট করব, ঠিক আছে? ওকে। ওরা খুব একটু শাই ফিল করে, তো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, ব্লগে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। এই তো যে সবাই মিলে আমরা এখন মানে খেতে বসছি, কারণ নীরব নীলয় ওদের বৃষ্টি থেমে গেছে, বেশ অনেকক্ষণ হলো আসছে, বাসায় চলে যাবে, এসাও চলে যাবে, রোজা ছিল, ও অনেক টায়ার্ড, ওর শরীরটাও ভালো না, অনেক ঠান্ডা লাগছে। আর তারপরেও চলে আসছে, বলতেছে আপু না এসে পারলাম না, এরকম। আরও অনেক মানে কেমন যেন একটু জ্বরও লাগতেছে। তো যাই হোক, এই তো খাবার দাবার। এর সাথে আরেকজনের কথা না বললেই না, আমার বান্ধবী মিতু, যে প্রতিদিন রাত 10:30 বাজলে আমার ভিডিও মানে যাচ্ছে না কেন, সেটার জন্য অপেক্ষা করে। মিতু, তোকেও ধন্যবাদ, তোর মতো বান্ধবী পাশে ছিলি বলেই মনে হয় যে আমার আগ্রহটা আরও দ্বিগুণ বেড়ে গেছে। তোকেও অনেক অনেক ধন্যবাদ, সেই সাথে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তোর জন্য। আশা করছি তোর বাসায়ও একটা ব্লগ আমি করব, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তবে আজ এই পর্যন্তই, আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশারঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।